হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে। আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম জলের গভীরে। গল্প পাঠে আমি চান্দ্রিকা, কলমে সৌরিশ বিশ্বাস। শুরু হতে চলেছে আজকের গল্প জলের গভীরে। রাজের চোখে মুখে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। না, গরম তো মোটেই নেই, বলা ভালো ডিসেম্বরের শীতটা বেশ ভালোই পড়েছে। আবার উঠে বসি, বিছানা ছেড়ে বোতলবন্দি জলের অর্ধেকটা তৃপ্তি অথচ একটু দুশ্চিন্তা মিশ্রিত ভঙ্গিতে পান করে বিছানায় গিয়ে ঘুমাবার চেষ্টা করে রাজ। আজ সে অতটা অবাক হয়নি, বরং 4 দিন ধরে একই স্বপ্ন দেখে দেখে সে অভ্যস্ত হয়ে গেছে। স্বপ্নটাও অদ্ভুত কিছু নয়, তার জীবনে ঘটে যাওয়া 15 বছর আগের একটা ঘটনা যে সে স্বপ্নের মাধ্যমে দেখেছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। কিন্তু 10 বছর বয়সে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা সে স্বপ্নে পরপর 4 দিন কেন দেখলো, তার কোনো সঠিক যুক্তি সে এখনো খুঁজে পাচ্ছে না। পরের দিন তাদের মুকুটমণিপুর বেড়াতে যাওয়ার কথা, তাই দেরি না করে আবারও ঘুমানোর চেষ্টা করে। 10 মিনিটের মধ্যেই রাজের চোখে তন্দ্রা নেমে আসে। ঘুম ভাঙে ঘরের একটা শব্দে। রাজ উঠে দেখে তার মা আলমারি থেকে দুটো সোয়েটার বার করছে। ঘড়ির কাঁটায় চোখ পড়তে দেখে 6টা বাজতে বেশি দেরি নেই। তড়িঘড়ি করে গোছানোর ব্যাগটায় সোয়েটার দুটো কুড়িয়ে আরও একবার ভালো করে দেখে নিল দরকারি সবকিছু কুড়িয়েছে কিনা। দেখে নিয়ে সন্তুষ্ট মুখে বাকি সব কাজ করতে গেল রাজ। এখন সময় 7টা। রাজ বেরোবে বিষ্ণুপুর থেকে, আর তার বাকি বন্ধু অর্থাৎ রাহুল, সৃজা আর দেব ওদের সাথে দেখা করবে বাঁকুড়াতে, আর সেই দিনে রাতটা কাটাবে দেবের বাড়িতে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে রাজ। তখনই আবার তার গত 4 দিন ধরে দেখা স্বপ্নটা আর একবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আপন মনেই বলে উঠল রাজ, বুঝতে পারছি না কিছু, ব্যাপারটা কি হচ্ছে। এমন সময় সৃজার ফোন এলো। ফোনটা ধরে সে বলল, হ্যাঁ রে, এই যে বাসে আসছি, উঠবো, তোরা কি এসে গেছিস? সৃজার উত্তর এলো ওপার থেকে, চলে আয়, আমি প্রায় পৌঁছাবো, রাহুল মাঝ রাস্তায়। বস, তুমি এখনো বাসে? নিজের আসন গ্রহণ করনি, চলো রাখছি। এই ধরনের কথা আজ খুব একটা পছন্দ হলো না রাজের। অন্যদের হলে সে ঠিকই কিছু একটা উত্তর দিত, কিন্তু আর যেন তার ইচ্ছে নেই। স্বপ্নটা হয়তো তার মনে আরও একবার উকি দিতে যেত, কিন্তু তার ঘোর কাটে বাসের হর্নের একটা জোরালো শব্দে। দেখে বাঁকুড়া যাওয়ার বাস তার সামনেই দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে ঝট করে উঠে বসলো বাসে। বাসটা যাত্রা শুরু করলো বাঁকুড়ার উদ্দেশ্যে। সময় 1 ঘন্টা পার হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে নিজের গতিকে যেন সাময়িক বিরাম দিল। বাস থেকে নেমে রাজ এদিক ওদিক তাকিয়ে পুরনো চেনা শহরটাকে আরো একবার জরিপ করে নিচ্ছিল। মনে মনে বলল, তাই তো, সত্যি দেব ঠিকই বলেছিল, 1 বছরে এমন কিছুই বদল হয়নি শহরের। মোবাইলটা বের করে আশেপাশের ভিডিও করছিল সে। তখনই তার চোখে পড়ল, বলা ভালো মোবাইলের স্ক্রিনে ধরা পড়ল তারই সমবয়সী এক ছেলে ছুটে ছুটে তার দিকে আসছিল। কিন্তু ভয় পাওয়ার বদলে মোবাইল নামিয়ে রাজ বলল, কিরে, কেমন আছিস, কি খবর? অর্থাৎ ছুটে আসা ছেলেটা তার বন্ধু দেব। তাদের কথোপকথন এবং মোবাইলের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করার পর খেয়াল হলো আরো দুটি বাস স্ট্যান্ডে ঢুকছে। পর মুহূর্তে দুটি বাস থেকে একটা ছেলে ও একটা মেয়ে নেমে তাদের হাত নাড়ালো। বহুদিনের চেনা দুজনকে আরো একবার চিনে নিতে কোনো অসুবিধা হলো না দেব ও রাজের। কাছে আসতে দেখা গেল সৃজা একটু রোগা হয়ে গেছে, কিন্তু
এবার রাজ কিছু একটা মজা করতে যাচ্ছিল। সেই মুহূর্তেই তাদের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছিল মুকুটমণিপুর যাওয়ার একটা বাস। সকলে তড়িঘড়ি করে বাসে উঠে নিজেদের সিট দখল করার জন্য চেষ্টা করছিল। বলা ভালো, রীতিমতন ভিড় বাসটায় যুদ্ধ শুরু করলো। শেষ পর্যন্ত তাদের স্থান হলো বাসের একদম শেষ প্রান্তের একটা যুক্ত সিটে। সেখানে চারজন তারা পাশাপাশি বসে পড়ল। আড্ডা, হাসি, খুনসুটিতে চলতে লাগলো বাস। এইসবের মধ্যে কিন্তু গতদিনের স্বপ্নটার কথা রাজের মাথা থেকে সম্পূর্ণ বিদায় নিল। যদিও সে জানতো না আর কয়েক ঘন্টা পরে তার সাথে এমন একটা কিছু হতে যাচ্ছে যেটা সে হয়তো জীবনেও ভুলতে পারবে না। বাস মুকুটমণিপুর ঢুকে যায়। যথাস্থানে তারা চারজন নেমে পড়ল। দেব সৃজাকে বলল, দেখ, আমি বলেছিলাম জায়গাটা খুব একটা পাল্টাবে না। আমার মনে হচ্ছে আজকের ব্যাপারটা খুব বোরিং যাবে। সৃজা হেসে বলল, কি বলা যায়, ধর আমরা যখন বোটিং করব রাত জলে পড়ে গেল, দিয়ে ডুবে গেল, হা 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 হা। রাহুল এবার মুখ খুলল, অত সহজ নয় ম্যাডাম। ভদ্রলোক 5 থেকে 6 বছর ধরে সাঁতার শিখেছেন। ওনাকে ডুবাতে গিয়ে দেখবি নিজেই ডুবে গেছিস। কি রাজ? রাজ এইসবের কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, চুপচাপ তাদের কথাবার্তা শুনছে। এতক্ষণে বলল, দেখা যাক। সৃজা এবার বলল, কি ব্যাপার বলতো, নেমে থেকে দেখছি তুই এত চুপচাপ। তুই তো এত চুপচাপ নোস, কিন্তু কি হয়েছে? দেবও গলা মেলালো, দেখ ভাই, আমরা ঘুরতে এলাম, তোর কি ভালো লাগছে না নাকি? কিছু তো বল। এভাবে একজন যদি চুপ থাকে আমাদের কি ভালো লাগবে বল? রাজ মৃদু হেসে বলল, কিছু হয়নি তো, চল কিছু খাই আগে। রাহুল বলল, হ্যাঁ একদম ঠিক। সৃজা, দেব বলল, চল কিছু খেয়ে নেওয়া যাক। কাছে একটা মুড়ির দোকানে একটু চপ মুড়ি খেয়ে সৃজার আনা গরম চা খেয়ে সকলে সকালের টিফিনটা সমাপ্তি ঘোষণা করলো। রাহুলের কথা অনুযায়ী তারা ঠিক করলো আগে তারা বোটিং করবে। টিকিট কাটা হয়ে গেছে, বোট ছাড়তে আধ ঘন্টার মতন দেরি আছে। সুতরাং ক্যামেরায় ছবি তোলার আদর্শ সময় চলছে। একের পর এক বিভিন্ন পোজে ছবি তোলা, মোবাইল ফোন কখনো সৃজার হাতে তো কখনো রাহুলের হাতে। দেব আর সৃজা তো প্রায় দুজনেই 30টা করে ছবি তুলেছে। এবার দেব বলল, রাজ, যা চুপচাপ না দাঁড়িয়ে কিছু ফটো তুল, দেখবি ভালো লাগবে। রাজ কিছু না বলে ভাবলো একটু ছবি তুলেই আসি, যদি মুডটা ঠিক হয়। সে গিয়ে দাঁড়ালো বোটটার কাছে, ছবি তুললো বটে, দেব কিন্তু সন্তুষ্ট নয়। রাহুল বলল, এই দেব, আমার সাথে সৃজা আর রাজের বোটের ওপর একটা ছবি তুলে দে তো। এই বলে রাহুল আর সৃজা ছুটে গেল বোটের দিকে। ফলস্বরূপ একটা দুর্ঘটনা। রাজ সবে বোটের ওপরে একটা বাস ধরে উঠতে যাচ্ছিল, সে টাল সামলাতে না পেরে পড়ে গেল ড্যামের জলে। তিনজনেই ভয়ে আর্তনাদ করে উঠল। তখন দেব রেগে বলল, কতবার তোদের বলেছি এইসব জায়গা মজার জন্য নয়, সাবধানে কাজ করতে হয়। তবে ওদের ভাগ্য ভালো, ওই জায়গাতে খুব গভীর জল ছিল না। তিনজনেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, রাজ, শুনতে পাচ্ছিস? হাতটা বাড়া, আমরা মাঝিদের বলছি তুই একটু ওপরে ওঠার চেষ্টা কর। নিচ থেকে রাজের কথা শোনা গেল, চিন্তা করিস না, এখানে জল বেশি নেই, আমি ওপরে উঠছি, তবে খুব ঠান্ডা। রাজ প্রায় ওদের হাতের নাগালে চলে এসেছিল। তখনই একটা অদ্ভুত আওয়াজ শুনে সে পেছনে তাকালো, আর তাকিয়ে বিরাট অবাক হয়ে গেল। তার সামনে প্রায় 1-2 মিটার দূরে একটা 10-15 বছরের ছেলে জলে ডুবছে আর জড়ানো গলায়, বাঁচাও বাবা, বাবা বাঁচাও বলে বলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে না তুললে ছেলেটাকে আর বাঁচানো যাবে না। রাজ ভাবলো সে সাঁতার জানে বলে চলে যাবে, আর তার সামনে একটা বাচ্চা জলে ডুবে মারা যাবে, এটা হতে পারে না। তাড়াতাড়ি ওপরে চিৎকার করলো, তোরা 2 মিনিট দাঁড়া, আমি আসছি। ওপরে তিনজন অবাক, সবাই ভাবলো জলের নিচে রাজের আবার কি কাজ।
এদিকে কয়েকজন মাঝি যারা ভালো সাঁতার জানে না লাইফ জ্যাকেট পরে তৈরি হতে লাগলো রাজকে বাঁচাবে বলে। অন্যদিকে রাজ সাঁতার কেটে ছেলেটার কাছে পৌঁছালো। জলের নিচে অল্প আলোয় দেখলো ছেলেটাকে। দেখেই ভাবলো, আরে, একে তো বিরাট চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। কিন্তু এত ভাবার সময় নেই তার কাছে। সে ছেলেটার এক হাত শক্ত করে ধরে আর এক হাত ধরে সাঁতার কেটে ওপরে উঠতে লাগলো। এমন সময় ঘটলো এক অদ্ভুত ঘটনা। একটা প্রাপ্তবয়স্ক লোকের হাত বাচ্চাটাকে টেনে তুলে নিল। তার সাথে একটা বোটের তলদেশ দেখা গেল। রাজ ভাবলো ওপরে উঠে দেখবে কাদের বাচ্চা, কিভাবেই বা ডুবলো। কিন্তু কি অদ্ভুত, উপরে উঠে রাজ কাউকেই দেখতে পেল না। আশেপাশে কোনো বোট নেই। সে ভয়ে শিউরে উঠল। কি সব হচ্ছে তার সাথে। তার ভয় কাটলো পিছনে তাকাতে। তার থেকে কিছুটা দূরে বোটে তার 3 বন্ধু ও 2 মাঝি বিস্ময় চোখে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভয়ে যেন সে সাঁতার কাটার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গেই 2 মাঝি গিয়ে তাকে নিয়ে পাড়ের কাছে চলে এলো। দেব তার এক্সট্রা সোয়েটার রাজের গায়ে চাপিয়ে দিল। রাজ মাটিতে বসলো বটে, কিন্তু কিছু বলার আগেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সূর্য তখন মাথার ওপরে। ধড়মড় করে উঠে বসলো রাজ। এদিক ওদিক তাকিয়ে দেখলো দুপুর হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সে প্রায় 2 ঘন্টা অজ্ঞান হয়েছিল। রাহুল বলল, সৃজা, তুই বরং ওকে একটু গরম চা করে দে। সৃজার থেকে চায়ের কাপ নিয়ে ফ্যাল ফ্যাল করে জলের দিকে তাকিয়ে রইল রাজ। দেব আর সৃজা একসাথে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলতো জলের নিচে? আমরা তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। রাজ বেশি কিছু বলল না, শুধু ভাবনার স্বরে বলল, খুব চেনা, ছেলেটা খুব চেনা। বাকিরা বুঝলো রাজকে এখন বেশি কিছু প্রশ্ন করা যাবে না। আস্তে আস্তে তার ঘোর কাটলে সবটা জানা যাবে। তারা সেই দিন আর বেশি দেরি করলো না। 1 ঘন্টা পর তারা ফেরার বাসে চেপে পড়ে। বাকি সময়টা তারা, মানে রাহুল আর সৃজা, কিছু কেনাকাটা করে আর দেব রাজের সাথে বসে থাকে দোকানপাট সংলগ্ন একটা বসার জায়গায়। ইতিমধ্যে রাত জলে পড়ে যাওয়ার পর যা যা হয়েছে দেবকে সংক্ষেপে সবই বলে। দেব শুনে বলে, দেখ রাজ, বাকিরা যাই বলুক, আমি তোকে আজ পর্যন্ত কোনোদিন অবিশ্বাস করিনি, আজও করছি না। কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে কেন ভাবছিস বুঝতে পারছি না। হতেই তো পারে তোদের ওখানে বা বাঁকুড়ার রাস্তাঘাটে কোথাও দেখেছিস। এমনও হতে পারে এখানে ঘুরতে আসার পর দেখেছিস, বা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছিস, কোথাও একটা। অনেক কিছুই হতে পারে। রাজ শুধু অসন্তুষ্ট মুখে সম্মতি জানালো, কিন্তু তারপরেই বলল, তাহলে তাদের বোটটা গেল কোথায়? এত স্পিডে গেলে জলের তো আলোড়ন হতো, বা যদি আশেপাশে থাকতো দেখতে পেতাম। কিন্তু কই, তখন তো কোনো বোট ছাড়েনি। তাহলে উধাও হয়ে গেল নাকি? এবার দেব যেন একটু অস্বস্তিতে পড়ল। সে বলল, সেটা একটা ভাববার বিষয়। কিন্তু এরপর আর বেশি কারোর সাথে কোনো কথা বলেনি রাজ। বাসে ফেরার সময়টা বেশ চুপচাপ কাটলো। রাজ জানালার ধারে হেলান দিয়ে আকাশ পাতাল ভাবছে। সৃজা চুপ থাকতে না পেরে গুনগুন করে গান গাইতে শুরু করলো। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। গানটা কানে আসতেই রাজ জানালার হেলান ছেড়ে সোজা হয়ে পড়ল। আর তারপরেই যেন তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। বিরাট আনন্দের সঙ্গে সৃজাকে বলল, থ্যাঙ্কস সৃজা, থ্যাংক ইউ সো মাচ। তুই এখন গানটা না গাইলে এই ধাঁধাটার সমাধান এত তাড়াতাড়ি হতোই না। সবাই একবার রাজের দিকে তাকালো, বাস যাত্রী সহ। তারপর আবার মুখ সরিয়ে নিল। কিন্তু তারপরে রাজের মুখ একদম থমথমে। দেব বলল, তোর কি হয়েছে বলতো? একবার আনন্দে লাফাচ্ছিস, আবার ভয় পেয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি? রাজ
ভীত স্বরে বলল, চিনতে পেরেছি ওই বাচ্চাটাকে। বাকিরা আরো অবাক, সবাই একই সুরে, বল রাজ, কে বাচ্চাটা, কি মনে পড়েছে? রাজ চাপা স্বরে বলল, বাচ্চাটা আর কেউ নয়, ওটা আমি, মানে 10 বছর বয়সের রাজ। আমি আমার 15 বছর আগের আমিকে বাঁচালাম। রাহুল যেন হেসে উঠতে যাচ্ছিল। দেব চোখের ইশারায় চুপ করিয়ে দিল। বাকি রাস্তাটা কেউ আর কোনো কথা বলেনি। রাত 8টা বাজছে। রাজ দেবের ঘরে তার বিছানায় বসে আছে, একটা লেপ জড়িয়ে। হালকা জ্বর এসেছে তার। দেবের মা গরম কফি দিয়ে গেছে দুজনকে। রাজ বলল, দেব, তুই কি আমার কথা একদমই বিশ্বাস করছিস না? দেব বলল, করতে তো চাইছি, কিন্তু কিভাবে করব বলতো? রাজ আবার বলল, আমি এতটা জোর দিয়ে বলছি কারণ বাকি রাস্তাটা আস্তে আস্তে আমার আরো একটা জিনিসের কথা মনে পড়ে গেছে। গত 4 দিন ধরে আমি একটা স্বপ্ন দেখছি। সেটা অবশ্য আমার 10 বছর বয়সের একটা দুর্ঘটনা। সেই দিনও আমি আমার মা, বাবা ও এক দিদির সাথে মুকুটমণিপুরে এসেছিলাম। সেই দিনও বোট চলাকালীন আমি কোনোভাবে জলে পড়ে গিয়ে জড়ানো গলায় বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলাম। আমি বোধহয় মরেই যেতাম। তখনই একটু দূর থেকে একটা দাদা আমাকে বাঁচিয়ে ওপরে উঠতে লাগলো। আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফেরে তখন আমি বোটে বসে আছি বাবার পাশে। বাবার মুখে শুনেছি আমি নাকি বোটের কাছাকাছি ভেসে উঠি। তখন বাবা এক মাঝির সাহায্যে আমাকে টেনে তোলে। তাই আমি বলতে চাইছি, ওই দাদাটা আর কেউ নয়, তুই। বোটটাও তোর ছোটবেলার সেদিনের বোটটা। আর আজ তুই যাকে বাঁচালি সে আবার 15 বছর পরে তার 10 বছরের রাজকে বাঁচাবে, তাই তো? রাজের মুখের কথা কেড়ে নিয়ে বলল দেব। এতক্ষণে রাজের চোখে মুখে খুশি। কফিতে চুমুক দিয়ে বলল, এই জন্যেই বলি বন্ধুদের মধ্যে তুই আমাকে সব থেকে বেশি ভালো বুঝিস। দেব বলল, এবার বুঝতে পারছি, এটা টাইম লুপের মতন কিছু। আমি কয়েক বছরে প্রচুর সায়েন্স ফিকশন গল্প পড়েছি ও শুনেছি, সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটিও করেছি। এই জিনিসটা আমার চেনা। আসলে কিছু বিজ্ঞানীদের মতে আমাদের জীবনের প্রত্যেক দিন প্রত্যেক সময় কোনো না কোনো টাইম লাইনে অবস্থান করে। হয়তো কখনো তোর এই বয়স অতীতকে বাঁচাতে গিয়ে এই টাইম লুপ তৈরি করেছে। আজ তোর এই সময়টা যেটাকে অনুভব করলো। রাজ হেসে পড়ল, সত্যি, সেই দিন আমার ডাক শুনে কেউ আসেনি, আমি নিজেই এসেছিলাম। আর হয়তো আমি এখনো ঘরে বুঝিয়েই যাচ্ছি। না গো মা, সত্যি একটা দাদা এসেছিল, খুব ভালো দাদাটা। দাদাটার সঙ্গে পরে কোথাও দেখা হলে ফোন নাম্বার নেব। দেব জানালা দিয়ে বাইরে দেখছে, চাঁদটা মেঘ থেকে সরছে, আবার ঢাকা পড়ে যাচ্ছে। একটা বাসের শব্দ জোরে হয়ে আবার দূরে মিলিয়ে গেল। আজ এখানেই শেষ হলো আমার বিশেষ নিবেদন জলের গভীরে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে আরও নিত্য নতুন গল্প লেখার জন্য উৎসাহিত করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।